সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিচালক পদপ্রার্থী FBCCI এবং ম্যানেজিং ডিরেক্টর SS গ্রুপ আবু সাদেক। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আচ্ছা, ব্যবসায়ের অর্থনীতির প্রাণ। ব্যবসায়ীরা ভালো থাকলে দেশ ভালো চলবে, এটাই স্বাভাবিক এবং এটা আমরা জানি। সো আমরা একটু জানতে চাই কেমন চলছে অর্থনীতি। ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণ, ব্যবসায়ীরা ভালো থাকলেই আসলে দেশ ভালো থাকে, জনগণ ভালো থাকে, সবাই ভালো থাকে। বাট মানে সত্যিকার অর্থে বলতে গেলে বর্তমান অবস্থাটা আসলে ব্যবসায়ীদের জন্য মোটেই সুখকর না। ব্যবসার অবস্থা বর্তমানে খুবই খারাপ। এই খারাপ থাকার কারণ হচ্ছে আসলে মূলত আনস্টেবল সিচুয়েশন। যতক্ষণ ব্যবসায়ীরা সবসময় চায় একটা নিরাপদ পরিবেশ, যতক্ষণ পর্যন্ত নিরাপদ পরিবেশ না পাবে ততক্ষণ ব্যবসায়ীরা কিন্তু সত্যিকার অর্থে ব্যবসা করতে পারবে না। আর এই নিরাপদ পরিবেশটা এই মুহূর্তে নাই। দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা একটা বিষয় আছে, প্লাস যে আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এটা আনস্টেবল গভর্নমেন্টই বলতে হবে বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আমরা বলি। এখানে আসলে বিনিয়োগের দেশের সব কিছু পরিস্থিতি বা সিচুয়েশন মিলিয়ে যদি চিন্তা করি, বোথ লোকাল এবং ফরেন ইনভেস্টর কেউই আসলে বিনিয়োগ করার সাহসটা এখনো পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বিনিয়োগের সুষ্ঠু পরিবেশটা না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে ব্যবসায়ীরা ব্যবসাও করতে পারবে না। আর আলটিমেটলি ব্যবসায়ীদের অবস্থা ভালো না হলে দেশের অবস্থা ভালো হবে না। তো এজ এ হোল বর্তমান যে সিচুয়েশনটা, তাতে ব্যবসার অবস্থা আসলে ভালো না। দিস ইজ দ্য রিয়েলিটি। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে কাজ করছেন। ব্যবসায়ীদের আসলে সবচেয়ে বড় সংগঠন FBCCI, সো এটি নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বা ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে FBCCI। FBCCI পুরো দেশের 4 কোটি ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করে। তো স্বাভাবিকভাবেই FBCCIও কিন্তু এই মুহূর্তে নেতৃত্ববিহীন, অভিভাবকবিহীন যেটাই বলি আমি। এটাও আরেকটা কারণ, একটু আগে যে প্রশ্নের উত্তর দিয়েছি আনস্টেবল হওয়ার, এটাও আরেকটা কারণ। ব্যবসায়ীরা এখন যে ব্যবসা করবে তাদের যে সমস্যাগুলি, যে কোনো সমস্যা নিয়ে যে আলাপ করবে, কার সাথে আলাপ করবে? আমি ফ্যামিলিতে থাকি, আমি আমার সমস্যা নিয়ে আমার বাবা মার সাথে আলোচনা করি, কেন? তারা আমার গার্ডিয়ান। তো একইভাবে ব্যবসায়ীদের গার্ডিয়ানও কিন্তু অভিভাবক সংস্থা হচ্ছে FBCCI, সর্বোচ্চ অভিভাবক সংস্থা। তো ব্যবসায়ীরা আসলে এত বেশি অসহায়, একটা প্রবলেম ভ্যাট ট্যাক্সের সমস্যা, কার সাথে আলাপ করবে? কারণ তাদের অভিভাবক নাই। আর আমরা ব্যবসায়ীদের এত কাছে থেকেও এখন আমরা ব্যবসায়ীদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারতেছি না। কারণ আমরা কার আঙ্গিকে সাপোর্টটা দিব? আমি আমার চেয়ারেই নেই, আমি সাপোর্টটা কীভাবে দিব? আমার ইচ্ছা আছে ব্যবসায়ীকে সহযোগিতা করার জন্য, প্রত্যেকটা সংগঠনকে সহযোগিতা করার জন্য, কিন্তু সেই বাস্তবতা আমার নাই। কারণ আমার ফেডারেশনে বসায় রাখছে একজন প্রশাসক। প্রশাসক হচ্ছে সরকারি কর্মকর্তা, সরকারি আমলা। উনি আসলে ব্যবসার কোনো কিছু বুঝে না, যার কারণে ব্যবসায়ীদের প্রকৃত সমস্যাটা উনি কখনো চিহ্নিত করতে পারতেছে না। আলটিমেটলি ব্যবসায়ীরা অসহায় অবস্থায় আছে। আচ্ছা, এই FBCCI এর নির্বাচনে কি ভাবনা রয়েছে? FBCCI নির্বাচনটা নিয়ে এক কথা যদি বলি, নির্বাচনটা হওয়া উচিত। নির্বাচনটা যত দ্রুত হবে তত দ্রুত FBCCI অভিভাবক পাবে। আর যখনই অভিভাবক পাবে, নেতৃত্ব পাবে, তখন কিন্তু দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি থেকে আরম্ভ করে সব কিছুই ভালো হবে। এই কারণে FBCCI নির্বাচনটা যত দ্রুত হয় আমাদের পুরো বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বা দেশের জন্য ততই মঙ্গল। কিন্তু নির্বাচনটা হচ্ছে না, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা। প্রথমে বলছি, আমাদের একজন প্রশাসক বসানো হয়েছে, ওনাকে মেয়াদ দিছে 120 দিন, পরবর্তীতে ওনার টাইম আরও এক্সটেনশন করছে এবং করতে করতে সর্বোচ্চ মেয়াদ যেটা থাকে একজন প্রশাসকের 1 বছর। 1 বছর মেয়াদ অলরেডি উনি গতকালকে পার করছে এবং উনি লিভ করে চলে গেছে। নির্বাচন কিন্তু এখন পর্যন্ত হয় নাই। সো এই আমলাতান্ত্রিক জটিলতা, এখানেও যদি প্রশাসক হিসেবে যদি একজন ব্যবসায়ী নেতৃত্বকে দিত তাহলে কিন্তু নির্বাচনটা আরও আগে হতো। কারণ উনি জানে কীভাবে কী করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসায়ী সমস্যাটা বুঝে, কোনো সরকারি আমলা কিন্তু ব্যবসায়ীদের সমস্যাগুলি বুঝে না। আর আমলারা আমলাদের মতো করেই চলে, ওনারা কখনো ব্যবসায়ীদের অবস্থাগুলি বোঝার চেষ্টাও করে না। ওনার দায়িত্ব ছিল 1 বছর, উনি 1 বছর মতো করে ওনার দায়িত্বটা পালন করে উনি বিভিন্ন সুযোগ সুবিধা নেই, উনি ওনার মতো করে চলে গেছে। বাট আমরা কিন্তু সেই নেতৃত্বহীন। এখন দেখা যাবে হয়তো আরেকজন প্রশাসক বসাবে, আলটিমেটলি সেই একই অবস্থা। বাট FBCCI নির্বাচনটা খুব দ্রুত হওয়া উচিত। যতক্ষণ দ্রুত না হবে ততক্ষণ ব্যবসায়ীদের সমস্যাগুলি সমাধান হবে না। আচ্ছা, আপনি তো পরিচালক পদপ্রার্থী, সো সেটি নিয়ে আপনার পরিকল্পনা কি রয়েছে? আমি যেহেতু পরিচালক পদপ্রার্থী, আমি আরও আগ থেকে ব্যবসায়ীদের সাথে সবসময় ব্যবসায়ীদের কাছাকাছি ছিলাম। যে কোনো ব্যবসায়ী যে কোনো প্রয়োজনে আমি সবসময় আগে গেছি। এখন আমার পরিকল্পনা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হতে পারি, যেহেতু আমি পরিচালক পদপ্রার্থী, আমার বিশ্বাস আমার জিবি মেম্বার, আমার ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে বিভিন্ন অ্যাসোসিয়েশনের, তারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তাহলে আমি প্রথমে সেক্টর ভিত্তিক ব্যবসাগুলিকে আমি আইডেন্টিফাই করব। কারণ প্রত্যেকটা সেক্টরের সমস্যা কিন্তু একটা না, এক এক সেক্টরের সমস্যা। যেমন গার্মেন্টস সেক্টরের সমস্যা এক ধরনের, তারপরে পাট শিল্পের সমস্যা আরেক ধরনের,
তারপর প্লাস্টিক সেক্টরের সমস্যা আরেক ধরনের। প্রত্যেকটা সেক্টরকে আলাদা করে সেক্টর ভিত্তিক প্রবলেমগুলি আইডেন্টিফাই করবে, এটা হচ্ছে আমার প্রথম অবজেক্টিভ। সেক্টর ভিত্তিক প্রবলেমগুলি আইডেন্টিফাই করে সেই প্রবলেমগুলির কারণ কী, যেই কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে সেই কারণগুলি আগে আইডেন্টিফাই করব। কারণগুলি যখন আমি বের করতে পারবো তখন কিন্তু সমাধানের পথটা বের করা সহজ। যতক্ষণ পর্যন্ত আমি কারণ বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সমাধান করতে পারবো না। আর বর্তমান মুহূর্তে সমাধান করাটা তুলনামূলকভাবে ইজি হবে, কারণ আমাদের ব্যবসায়ীদের এবিসিসি নতুন যে আইনটা হয়েছে, এই আইনে এখন নিয়ম হচ্ছে ফেডারেশনের সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সভাপতি, সহসভাপতি সবাই কিন্তু নির্বাচিত, ইনক্লুডিং দ্য পরিচালক, সবাই কিন্তু নির্বাচিত হতে হবে। দ্যাট মিনস প্রত্যেকেই সত্যিকার ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হতে হবে। যখন সত্যিকার ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হবে তখন তার মধ্যে কিন্তু দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। এই কারণে এই মুহূর্তে ব্যবসায়ীদের প্রবলেমটা, যদি আমাদের নির্বাচনটা হয় তাহলে সবাই কিন্তু ভোটের মাধ্যমে আসবে, তখন কিন্তু আমাদের জন্য যে কোনো প্রবলেম সমাধান করাটা অনেক ইজি হবে, কারণ প্রত্যেকের মধ্যে দায়িত্ববোধের পরিচয়। একসময় যেরকম নির্বাচন হয়নি বা নির্বাচন হইলেও মেজর পদগুলিতে ওহিনাজিল হয়েছে, মেজর পদগুলিতে সরকার মনোনীত যারা কখনোই ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করে নাই, সরকার মনোনীত সরকারের স্বার্থ দেখছে এবং তার ব্যক্তিগত স্বার্থ দেখছে। কিন্তু এবিসিসি হওয়া উচিত ব্যবসায়ীদের স্বার্থ দেখা। আমার তৃণমূলে যে সমস্ত ব্যবসায়ী আছে, ক্ষুদ্র মাঝারি যে সমস্ত ব্যবসায়ী আছে, কারণ দেশের ব্যবসার মূল কন্ট্রিবিউশনটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পে, ওরা সেখানে কিন্তু আমরা ফোকাস করতে পারতেছি না। আমার মূল অবজেক্টিভ হচ্ছে, আমি যদি পরিচালক নির্বাচিত হইতে, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসায়ীদের, যারা তাদের সমস্যাগুলি বলবে সেগুলি আমরা সমন্বিতভাবে সমাধান করব। তাহলেই দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি উন্নত হবে। এবং যত বেশি, এই ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে আমার প্রথম টার্গেট হচ্ছে অনেক বেশি উদ্যোক্তা তৈরি করার। যত বেশি উদ্যোক্তা তৈরি করতে পারবো, ব্যবসা বাণিজ্যের প্রসার তত বেশি হবে এবং আলটিমেটলি ব্যবসায়ীরা লং রানে অনেক ভালো করবে। আচ্ছা, আমরা দেখি যে নির্বাচনের আগে অনেকে অনেক পরিকল্পনা করেন, নির্বাচিত হওয়ার পরে আপনার আসলে পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে? রাইট, এই প্রশ্নটার উত্তরে কি আমি আপনাকে অলরেডি দিয়ে দিছি। আগের প্রেক্ষাপটে কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা খুব কঠিন ছিল, মানে হয়তো আশ্বাস দিতে অনেক কিছু পারতাম না। বাট বর্তমান যে পরিস্থিতি, যেহেতু প্রত্যেকটা পদেই নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই এই বিসিসিআই গঠন হবে, সো এখন যেটা বলছি প্রত্যেকের জবাবদিহিতে আছে। একটা প্রেসিডেন্ট যখন জনগণের ভোটে নির্বাচিত হবে তখন তার মধ্যে কিন্তু জবাবদিহিতে কাজ করবে, যে আমি যদি এবার ভালো কাজ না করি তাহলে পরবর্তীতে কিন্তু আমার আর আসার সুযোগ নেই বা আমার অ্যাসোসিয়েশনে আসার সুযোগ নেই। সেই ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে কিন্তু ওই আন্তরিকতাটা, ওই জবাবদিহিটা কাজ করবে। সো আমি যদি পরিচালক নির্বাচিত হতে পারি, আমার বিশ্বাস এবার সবচেয়ে ভালোভাবে সমস্যাগুলি সমাধান করতে পারবো এবং যতগুলি প্রতিশ্রুতি ব্যবসায়ীদেরকে দিব সেগুলি খুব সহজে সমাধান করতে পারবো। আচ্ছা, দেশ নিয়ে আপনার ভাবনা কি? আগামীতে বাংলাদেশকে কিভাবে দেখতে চান? দেশ নিয়ে তো আসলে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু আসলে বাস্তবে সেটা করা যায় না। তারপরেও যদি আপনি বলেন, এক কথায় উত্তর হচ্ছে, আমরা চাই শোষণমুক্ত, বৈষম্যহীন এবং কোনো ধরনের অন্যায় অবিচার যেন না হয়, সত্যিকার অর্থে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে এবং কোনো ধরনের আমরা জটিলতা তৈরি না হয়, এক্সপোর্ট ঠিকমতো হয়, ইম্পোর্ট ঠিকমতো হয়, কোথায় যেন কোনো ধরনের প্রবলেম না হয়, স্বচ্ছভাবে যেন সব কিছু হইতে পারে। এবং আমি একটাই চাই যে এই 5ই আগস্টের বিপ্লবের পরবর্তী যে অবস্থা, এখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না। হ্যাঁ, এগুলি আমরা একদিনে সমাধান করতে পারবো না, এটা আমাদের কিন্তু তৈরি করতে হবে, স্টার্ট করতে হবে। সো এই ধরনের যদি আমরা বাংলাদেশ তৈরি করতে পারি, বাংলাদেশকে আমি দেখতে চাই একটা রোল মডেল হিসাবে, যে বিপ্লব পরবর্তী বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে তৈরি হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে যেন পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পেয়ার করা যায়। আচ্ছা, এবার একটু আপনার ব্যাপারে জানতে চাই, আপনার শিক্ষা জীবন কোথায় কেটেছে ছোটবেলায়? আমার শিক্ষা জীবন, আমার ক্লাস 5 পর্যন্ত আমি পড়ছি আমার গ্রামের বাড়িতে, লক্ষ্মীপুর। এটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম, নন্দীগ্রাম। এরপরে জেলা স্কুলে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, মেট্রিক পরীক্ষা দিয়েছি জেলা স্কুল থেকে। এরপরে ইন্টার আমি ঢাকাতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে, তারপরে অনার্স মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই হচ্ছে আমার শিক্ষা জীবন। আচ্ছা, এরপরে কি এখানে যুক্ত হওয়া? না, শিক্ষা জীবন শেষ করে আমি আমার একাডেমিক রেজাল্ট আউট হচ্ছে 95-এ। এরপরে আমি মূলত চাকরিতে ঢুকছি। আমি 2টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। চাকরি জীবন, আমার ক্যারিয়ার ছিল 7 বছর। 2003 সালে আমি ব্যবসা শুরু করছি। এবং এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমি যখন 2003 সালে আমি চাকরিটা ছেড়ে দিই, তখন আমার বেতন ছিল 40,000 টাকা। সেই 40,000 টাকা বেতনের চাকরি ছেড়ে আমার টার্গেট ছিল যে আমি উদ্যোক্তা হব। আচ্ছা, এবং তখন আমি খুব ছোট্ট একটা ব্যবসা দিয়ে শুরু করছি। এটা অনেকে বললে বিশ্বাসও করবে না, মাত্র 15,000 টাকার একটা অর্ডার, সেই ট্রেডিংয়ের একটা অর্ডার। সেই অর্ডারটা নিয়ে, সেটা ধরেন অর্ডার নিছি আমি, মাল কিনছি আমি, ক্যারি করছি আমি, প্যাকেট করছি আমি, ডেলিভারি দিছি আমি, এবং ফাইনালি বিল চালান সব কিছু আমি করছি। দ্যাট মিনস একজন লোক, আমি একা। আমার কোনো পিয়ন ছিল না, আমার কোনো দারোয়ান ছিল না, আমার কোনো অফিসার ছিল না, কোনো কিছু ছিল না। আমি একাই শুরু করছি। সেখান থেকে আজকে ধরেন আমার এমপ্লয়ি আছে 500। আমি এখন দেখা যায় যে মাসে হয়তো 70-80 লাখ টাকা আমাকে স্যালারি দিতে হয়।
তো আমি যদি আজ পর্যন্ত চাকরি করতাম তাহলে দেখা যেত আমি হয়তো এখন 5 লাখ বা 7 লাখ টাকা বেতন পাইতাম, হয়তো একটা গাড়ি থাকতো, বাট এখন কিন্তু আমি 500 লোকের মানে 500টা ফ্যামিলি চালাচ্ছি। আমার এই মুহূর্তে টার্গেট হচ্ছে আমি এই 500 ফ্যামিলি এখন চালাচ্ছি, আমি এটাকে গ্র্যাজুয়ালি বিজনেস সেক্টরকে বিভিন্ন সেক্টরে ডাইভার্সিফাইড করে গ্র্যাজুয়ালি কর্মসংস্থান আরও বেশি বাড়াবো এবং কীভাবে 5000 লোকের কর্মসংস্থান করতে পারি বর্তমানে আমার প্রচেষ্টা হচ্ছে সেটা। আচ্ছা, আপনার অবসর সময় কিভাবে কাটে? অবসর সময় আসলে মানে বলতে গেলে অবসর সময় পাই না, খুবই কম। শুক্রবার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন প্রোগ্রাম থাকে, দাওয়াত থাকে, এরপরও যেইটুকু অবসর পাই এইটুকু আমি আসলে ফ্যামিলিকে, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, মানে ফ্যামিলিকে এইটুকু কন্ট্রিবিউট করি। খুব কম সময় পাই, বাট যেটুকু পাই সেটুকু আমি ফ্যামিলিকে দিই। বিশেষ করে বছরে একবার বাইরে যাওয়া, দেশের বাইরে ফ্যামিলি নিয়ে, এটা যেহেতু কাজের মাঝে প্রচণ্ড ব্যস্ততা থাকে আসলে ঘোরার এভাবে সুযোগও হয় না। আর সমাজসেবামূলক কিছু কাজকর্ম করি, সেগুলি জাস্ট পার্ট অফ লাইফ আমি মনে করি। যখনই সুযোগ পাই এই কাজগুলির সাথে আমি ইনভলভ। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা এখন যুক্ত হচ্ছেন বিভিন্ন কাজে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমি উদ্যোক্তাদেরকে বলবো শুধু একটা জিনিস, উদ্যোক্তা হইতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাহস আর আরেকটা হচ্ছে মানে কর্মস্পৃহা বা পরিশ্রম। অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে, কখনো সফলতার পিছনে দৌড়ানো যাবে না, সফলতা আমার পিছনে দৌড়াবে। উদ্যোক্তা যারা হবে তাদেরকে মনে রাখতে হবে যে আমি কখনো সফলতার পিছনে দৌড়াবো না, আমি কখনো স্ট্যাটাসের পিছনে দৌড়াবো না, স্ট্যাটাস আমার পিছনে দৌড়াবে। দ্যাট মিনস আমাকে আমার কর্মটা করতে হবে। আমি দিন রাত যতটুকু পারি, আমি যদি পারি মিনিমাম 12 থেকে 13 ঘন্টা পরিশ্রম করব। আমি আমার নীতি, সততা আমি সব কিছু বজায় রাখবো। আমি আমার কর্মের মাধ্যমে সফলতা আসবে, সফলতা আমার পিছনে আসবে। আমি কখনো সফলতার পিছনে ঘুরবো না, আমি টাকার পিছনে ঘুরবো না, টাকা আমার পিছনে ঘুরবে। দ্যাট মিনস আমি আমার কর্মটা করবো সঠিকভাবে। সকল উদ্যোক্তাদের প্রতি আমার এটাই অনুরোধ বা আমার পরামর্শ যে সবাই শুধু তার কর্মটাকে যদি সঠিকভাবে করে, সৎভাবে করে, একনিষ্ঠভাবে পরিশ্রম করে এবং সুন্দরভাবে আগে যায়, তাহলে সে অবশ্যই সফল হবে। ধৈর্য রাখতেই হবে। হয়তো প্রথমবার ব্যর্থ হবে, দ্বিতীয়বার ব্যর্থ হবে, তৃতীয়বার ব্যর্থ হবে। আমি আমার জীবনে 2বার ব্যর্থ হয়েছি এই ব্যবসা করতে যাইয়া, অনেক টাকা লস করছি, বাট আমি কিন্তু কখনো মনোবল হারাইনি। আমি ধৈর্যের সাথে সামনে আগায় গেছি। সো আমি মনে করি যে চাকরি বাদ দিয়া যারা পড়াশোনা করতেছে এখন ইউনিভার্সিটি লেভেলে, তাদের চাকরি চিন্তা বাদ দিয়ে উদ্যোক্তা হওয়া উচিত। যত বেশি উদ্যোক্তা তৈরি হবে তত বেশি সফলতা তৈরি হবে এবং দেশের জন্য সেটা আমি মনে করি অনেক বেশি মঙ্গল। ব্যবসার কথা থেকে আরেকটি কথা আসে যে অনেকে যারা ব্যবসায়ী হতে চান তাদের দেখা যায় যে তারা লস করতে চান না, তারা মনে করেন যে এখানে যুক্ত হলেই হয়তো বা আমার লাভ হবে। সো আসলে একজন ব্যবসায়ীর বা সফল হওয়ার জন্য একজন ব্যবসায়ীর কি মূল মন্ত্র হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ব্যবসা করতে গেলে একটা মানসিকতা ধারণ করতে হবে। ব্যবসার সংজ্ঞা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। বিজনেসের সিম্পল ডেফিনেশন হচ্ছে প্রফিট অ্যান্ড লস। সো আপনি ব্যবসা করতে গেলে আপনার লাভও হতে পারে, লসও হতে পারে। লস যাতে কম হয় সেটা মিনিমাইজ করার জন্য আপনি যেই ব্যবসাটা করবেন সেটার পরিকল্পনা আপনাকে আগে থেকে করতে হবে যে আমি এই বিজনেসটা করব। এই বিজনেসটা করতে গেলে আমার এটার কি অবস্ট্রাগলস আছে, কি প্রতিবন্ধকতা আছে, সেগুলি আমি কীভাবে ওভারকাম করবো সেটা একটা পরিকল্পনা আমাকে করতে হবে। আর এটার সাকসেসের জন্য কি করতে হবে সেটার আলাদা একটা পরিকল্পনা করতে হবে। দ্যাট মিনস একটা হচ্ছে প্রতিবন্ধকতা বা অবস্ট্রাগলস, একটা হচ্ছে সাকসেসের জন্য মূল মন্ত্রগুলি কী, এইভাবে আমাকে, আর যেটা বলছি একনিষ্ঠ পরিশ্রম, সততা এবং ধৈর্য ধরা, এটা করতেই হবে সফল হতে গেলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।